জানুয়ারি 2025 রাজধানীর ধানমন্ডির হসপিটাল 27+। হাসপাতালের মতো একটি নীরব ও সংবেদনশীল কম্পাউন্ডে সেদিন সারা রাত ধরে চলেছিল একটি প্রতারক চক্রের ভয়ঙ্কর সব তাণ্ডব। আসলে তাণ্ডব চলছিল বললে ভুল হবে, তাণ্ডব চালানো হয়েছিল। আপনার যা যা আমাকে ক্যামেরা দিয়ে সেগুলো ড্যামেজ ব্যাক করবেন। মূল পয়েন্ট এটা আমরা বুঝতে মিথ্যা বলা মহাপাপ, তারপরেও আমরা মিথ্যা বলি, কিন্তু প্রতারণা কেবল পাপ নয়, বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তির যোগ্য অপরাধ। চলুন দর্শক একটু বোঝার চেষ্টা করি আসলে বাস্তবিক অর্থে সেদিন কি হয়েছিল হসপিটাল 27+-এ। কর্তৃপক্ষ কোনো কিছু বুঝে ওঠার আগেই গণমাধ্যম কর্মীরা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে প্রবেশ করেন এবং ব্যবস্থাপনা পরিচালকের চেয়ারের পাশে একটি সংরক্ষিত জায়গায় আর একটি চেয়ার স্থাপন করা হলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি অভিনয়ের মঞ্চ তৈরি করার জন্য, এবং শুরু হলো প্ল্যান এর কার্যক্রম। আপনি ভাইরা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি সবাই করতে পারবেন। আসলে আমি আসলে অভিযোগটা কি সেটা সিগনিফিকেন্টলি আমি জানি সুনির্দিষ্ট ভাবে আমি একটুখানি জানি না। তবে এই পেশেন্ট এডমিশনের পর থেকে এডমিশনের পর থেকে এই পেশেন্টের স্বাধীন বিষয়ে আমি এখন উত্তরেই কেস নিয়ে আসা, পুলিশকে খবর দেওয়া, হ্যাঁ এগুলি একজন নাগরিক হিসেবে কোনো সমস্যা পরিণতি করে তার আত্মপক্ষে জানে সে করতে পারে। কিন্তু তার আগে যেহেতু হসপিটালের কর্তৃপক্ষ বলতে একটা ব্যাপার আছে, তাদের সাথে কথা বলে নেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। কারণ এটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এখানে আপনারা হয়তো করবেন অনেক। আমি সবগুলি চতুর্থ প্রতিবেদন লেখা, আমাদের সব ভিডিও হতে এখন অভিযোগ থাকে, আমি এতে আগে জানবো রুগী কি এখন বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে এখন, আর এই মুহূর্তের খবর আমি জানি না, কারণ মানুষের তো আপনারা বলছেন বেঁচে আছে, তোমরা বলছেন মারা গেছে, বিষয়টা তো তাহলে দুই রকমের হয়ে গেল না। আমি এই মুহূর্তের এই রাইট নাও আমি ফোনের কথা বলছি, এটা আমি জানি না। দর্শক, ফোন করলে থলের বিড়াল বের হয়ে যেতে পারে, তাই টিকটক মেহজাবিন ভয় পাচ্ছেন। আর এখন আজকে যারা আছেন আমি রিকোয়েস্ট করবো যে প্রতীক খবরটা তুলে ধরার জন্য দুই পক্ষ থেকে তুলতে হবে, এটাকে সাংবাদিকতা বলে। এখন ঠিক করে আপনার মনিটর ইচ্ছা চলতে পাওয়ার স্পিক আছে, আমরা শুনতে মনিটর ইচ্ছা চলতে হাতে দেখো খাপ। আচ্ছা ঠিক আছে, একজন যে দেখে আছেন আপনারা যারা আছেন পেশেন্টটি যেহেতু এখনো জীবিত আছেন তাই কোনো মাধ্যম কর্মী কনফিউজড, তাই তিনি বলছেন কি প্রবলেম। এখানে সব কিছু লেখা আছে যে তাদের কনসেন্ট দেওয়ার। আসার সাথে পেশেন্ট লাইফ সাপোর্টে চলে গেছে, পেশেন্টের ব্রেনের যে দুইটা পার্ট থেকে একটা পার্ট আরেকটা পার্টে ঢুকে গেছে, রেসপিরেটরি সেন্টার কলাপস করে গেছে, জেনারেল লেভেল মাত্র 6, যেখানে 8 হয়ে মৃত্যু 80%। তো 7 জন এসে রাতের বেলা 2-4টা অব্দি অতীত বেলা পর্যন্ত 7 জন এখানে নিউরো সায়েন্সের সারা রাত আর এই পেশেন্টটাকে যেটু দ্রুত অপারেশন করতে হবে ভালো হবে। তবে ওভারঅল খাস বলতে যে এই অপারেশনটা চিকিৎসা চালিয়ে যাওয়ার সাথে অপারেশনটা করতে হবে, আদারওয়াইজ চিকিৎসা বন্ধ করে দিতে হবে। কারণ কনজারভেটিভ মানে ওষুধে এই পেশেন্ট ট্রিটেবল না, তো চিকিৎসা চলমান রাখার স্বার্থে
ওটির মাধ্যমে করতে হবে। ওটিটা কেমন? ওটিটা হলো চিকিৎসা চালিয়ে রাখার সাথে চিকিৎসার প্রটোকল অনুযায়ী যেটাকে আপনাকে ইন্ডিকেট করতেছে যে ওটি ওষুধ দিয়ে ফলো আপ করা যাবে না। তাই ওটিটা কেন বলছে যে এই যে এখানে লেখা আছে, এই যে বোল্ড করা আছে, তাই স্বাভাবিকভাবে বলা যায় আপনার রোগীর উক্ত অপারেশন করাটা হইলো এক প্রকার মন্দের ভালো, অর্থাৎ রোগীকে চিকিৎসা চালায় যাবার মাধ্যমে সর্বশেষ চেষ্টা হিসেবে সুযোগ লইয়া দেখা মাত্র। এবার আমি বলি যে এবং এটা ওনারা জানেন তো কালকে এবং এটা ভবিষ্যৎবাণী এটাও লেখা আছে যে এই ধরনের পেশেন্ট যেগুলো সব মস্তিষ্ক অকার্যকর সব ব্রেন ডেড হয়ে যেতে পারে, তা বলছেন এটা। এই পেশেন্টের যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কালকে রাতে 11টা হবে, মেবি না ভুলে গেছে, 12টা হবে, তখন পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, তারপরে সিপিআর দেওয়া হয়, সিপিআর দেওয়ার পরে পেশেন্ট ব্যাক করবে। এবং এখানে এটাও লেখা আছে এরকম সিচুয়েশন অ্যারাইজ করলে কার্ডিয়াক মেসেজ দেওয়া হয়, এই ক্ষেত্রে সফলতার হার 2 থেকে 3%। উই আর ভেরি ফরচুনেট, সৌভাগ্যবান যে রুগীরা এখনো মিরাকেলি বেঁচে আছে। আর অপারেশন করে একটা লাইনে বলা আছে যে সর্বোচ্চ শেষ চেষ্টা হিসেবে সুযোগ লইয়া দেখানো। তারপর লেখা আছে যদি আপনারা আর্থিকভাবে সচ্ছল না হন, এটাতে আপনারা ডিসমিস করতে পারেন। আমরা একটা প্রশ্ন করি যে এখানে যে কথাগুলো আপনি বলছেন সেগুলো কি ডিট করা, মানে এখানে কি স্বজনদের কারো স্বাক্ষর ছিল? হ্যাঁ, স্বাক্ষর দেওয়া হচ্ছে। মানে এটা কি মানে রোগীকে ভর্তি করার সময় আপনি এই কথা বলি আমরা, এইগুলো কোনো ডাক্তারি টার্ম ছাড়াই মানে বাংলা লেখা যেন কেউ করে দিন করে স্বাক্ষর করতে পারে, এই জন্য বাংলা লেখা এই যে অপারেশনের আগে, এটা অপারেশনের এবং চিকিৎসা করার সম্মতিপত্র, এটা একটা কপি পড়ে রাখবেন। আমি অপারেশনের আগে এগুলি তাদের সাথে যেগুলি ডিসকাস করা হয়েছে এগুলি লিখিত আছে। আচ্ছা, আপনার যদি সময় দেন আমি একটু ভিডিওটা দেখাই। আচ্ছা, সবই দেখবো। এদের ফাইনটা আমাদেরকে আলোই না, এদের ফাইনটা আমাদেরকে আলোই না। ফোন নাম্বার দেওয়া আছে তার। ফোন নাম্বার তো ওটা ওই আমাদের কেউ সাইন করে, আমরা তো মেয়ে না, আমি আমার ওয়াইফ আর ভাই। কোন ভাষার নাকি আপনি করছেন এখানে আচ্ছা, এটা আমরা ভিডিও ফুটেজ দেখাতে পারবো। দর্শক দেখে আসি সেই ভিডিও ফুটেজ। 19 তারিখ ভোর 4:06 জনাব আশরাফুল বাশার ওয়েটিং লবিতে অপেক্ষা করছিলেন। মেডিকেল অফিসার বেরিয়ে এলেন এবং সবাই একসাথে রুমে ঢুকলেন। প্রথমে সম্মতিপত্রে স্বাক্ষর করলেন জনাব আশরাফুল বাশার এবং পরে একই সম্মতিপত্রে মেডিকেল অফিসার। দর্শক দেখুন টিকটক মেহজাবিনকে কেমন অন্যমনস্ক দেখাচ্ছে। আমাদের সিটি স্ক্যান মেশিন নেই কেন, এটা নিয়ে কথা বলছিল। রোগীটি জীবিত আছে এটি যখন প্রমাণিত, এর পরেও সঙ্গত কারণে সিটি স্ক্যান মেশিনের বিষয়ে কর্তৃপক্ষ ব্যাখ্যা দিচ্ছেন। কারণ 20 তারিখ সন্ধেবেলা থেকেই তারা সিটি স্ক্যান মেশিন না থাকার ব্যাপারটির জন্যই অভিযোগ তুলছিলেন। এখন এই প্যাকেজে সিটি স্ক্যান মেশিন নেই কেন, এটার জন্য এই টিভি, এই ক্যামেরা, এটা খুবই আনএক্সপেক্টেড ব্যক্তি হিসেবে এটা ওরা হিসেবে আমি বলি, হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবে। এই পেশেন্টের অপারেশনটা খুব জরুরি ছিল, সারা রাত জেগে এই পেশেন্টটার ওটিটা অ্যারেঞ্জ করিয়েছি এবং সব ভিডিও ফুটেজ, ওটি আগে কি কথা হয়েছে পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা ছিলেন এবং আমরা কতটুকু আন্তরিকতার জায়গা থেকে কাজ করেছি, আমি সব ভিডিও ফুটেজটা আপনারা টেস্ট যারা আছেন ভাইরা, আমি আপনাদের টেলিগ্রামে লিখে দিতে পারি। রিপোর্ট সহ না আসতো তাহলে তো আমরা অপারেশন করে হাত দিতাম না। ওরা তো সিটি স্ক্যান, ওনারা তো ক্লিন নিয়ে এসছে। আপনার পেশেন্টের সিটি স্ক্যানটা এখন তো আমাদের মেডিকেল সেক্টর থেকে তো আপনাদের কোনো ইন্ডিয়ানে এখন দেয়নি সিটি স্ক্যান লাগে। প্রথমত আসলে সেটাই তো আমি জানি না। পেশেন্ট যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট করে যায়, সিটি স্ক্যান আমরা হাতে পেয়ে অপারেশন করে। দর্শক এর আগে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে প্রবেশ করেছিলেন 3 জন রোগীর স্বজন, তার মধ্যে ছিলেন একজন জৈনক ভদ্র মহিলা। চলুন দেখি সিটি স্ক্যান মেশিন না থাকার ব্যাপারে তারা কি বলেছিলেন। মেডিকেল সায়েন্সে রিসার্চ করে তারা বলবে, আর আমাদের বলবি যে এটা একটা টেস্টে গিয়ে দেখা মাত্র আপনাদের সরকার নন কেন এটাতে হাত দেবে না, দরকার নেই, এটাও বলা হচ্ছে।
সব রেকর্ড তাহলে এখন সমস্যাটা কি নিয়ে ওঠে সিটির টেনশন আমার সিটির মেশিন নাই কেন না থ্রিকানিটি ওইটা কোনো কি ইস্যু না না থ্রিকানিটি ওইটা কোনো কি ইস্যু না কি আমার উত্তর আমি তো আমি কত প্রশ্ন করবো তো যে এই কথাগুলি কেন বলা হলো রোগীর স্বজনগণ ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে বসে যখন এক পর্যায়ে স্বীকার করেন যে সিটি স্ক্যান মেশিন জনিত সমস্যা আসলে কোনো সমস্যা নয়, ঠিক সেই সময়ই ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে প্রবেশ করেছিলেন গণমাধ্যমের কর্মীরা। কিন্তু দুঃখের বিষয়, তারা ব্যবস্থাপনা পরিচালকের যুক্তির সাথে সহমত পোষণ করলেও তখন তারা গণমাধ্যমের সামনে কোনো প্রকার কথা না বলে সেখান থেকে নীরবে বের হয়ে চলে যায়। এতে করে প্রমাণিত হয় আসলেই তাদের মনে দুরভিসন্ধি ছিল। দর্শক, আপনাদের এখন আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি প্ল্যান এর বাকি অংশটিতে। এই মেশিন তো এখন বেঁচে আছে, এটা মানে অনেক ইয়ে ব্যাপার। কালকে রাতে তোরা তো নিয়ে যেতে মেশিন খুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি এখনো বলি এবং খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের তরফ থেকে এখন এই পেশেন্টের ব্যাপারে কোনো অবহেলা হয়নি। এখন এটা তো আদালত দ্বারা প্রমাণ করতে হবে। আপনারা আইনের কাছে যান, আমাদের নামে মামলা তুলে দেন। দর্শক, সিটি স্ক্যান জনিত অভিযোগ এবং কর্তৃপক্ষ মৃত রোগী রেখেছেন দুটি বিষয় যখন কর্তৃপক্ষ প্রমাণ করে দিলেন, ঠিক তখন থেকেই কার্যক্রম শুরু হয় অনলাইন ভিত্তিক চ্যানেলগুলোর প্রচারণার। আমার মা ওনার সাথে তো আমি তোমাকে ওনার সাথে তো আমি তোমাকে চিনি না, ওনার হসপিটাল ওনার সাথে তো আমার কোনো শত্রুমি নাই যে আমরা এই অভিযোগটা করি। কি খুলে আবার বের করে তারা লাইফ সাপোর্ট 3 বার আমাদের সামনে খুলতেছে এরকম। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন রোগীটির অবস্থা ছিল গুরুতর সংকটাপন্ন। ভর্তিকালীন সময়ে রোগীর একজন জনৈক স্বজন হসপিটাল 27+ এর মেডিকেল অফিসারকে বলেছিলেন এর আগেও রোগীটি একটি বেসরকারি হাসপাতালে গেলেও সকলেই রোগীটিকে ভর্তির ব্যাপারে অসম্মতি জানান। তারপরেও দর্শক, হসপিটাল 27+ একান্তই মানবিক দিক বিবেচনায় রোগীটিকে ভর্তি করেছিলেন। ভর্তির পরে রোগীটির অপারেশন সম্পন্ন হয়ে গেলে 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর 20 তারিখে ডাক্তারগণ যখন বলেন রোগীর বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, তখন দর্শক রোগীর স্বজনরা বুঝতে পেরেছিলেন তাদের রোগীর বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। মূলত তখন থেকেই তারা এই চক্রান্তের জাল বুনতে শুরু করেন। দর্শক, মিডিয়া মিশনের প্রথম অংশ অর্থাৎ আমাদের ভাষায় যেটি প্ল্যান এ, তার কার্যক্রম 12টা 28 মিনিটে শেষ হয়ে গেলে গণমাধ্যম কর্মীরা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ থেকে বের হয়ে যান। এরপরে প্ল্যান বির কার্যক্রম শুরু হয় রাত 12:40 যেটি ছিল খুব ভয়ঙ্কর এবং প্রতিষ্ঠানের সুনামের প্রশ্নে ভয়াবহ ক্ষতি। এর আগে রাত 12:37 ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে প্রবেশ করেন হসপিটালের জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার যখন বের হয়ে যাচ্ছিলেন ঠিক তখনই অর্থাৎ 12:38 রুমে প্রবেশ করেন রোগীর স্বজন জনক ভদ্র মহিলা, যিনি ইতিপূর্বে সিটি স্ক্যান জনিত ইস্যু নিয়ে কথা বলতে এসেছিলেন এবং তাদের ভুল বুঝতে পেরেছিলেন। আমার লক্ষ লক্ষ টাকার প্রতিষ্ঠান, আপনি আমাদের ফোন করবো। ব্যবস্থাপনা পরিচালকের রুমে এসে সকলের সামনে তাকে খুনের হুমকি দেন দুর্বৃত্ত অর্ণব। ভদ্র মহিলা তা শুনতে পেয়েছিলেন এবং তিনি তা স্বীকার করলেন। আমি বলছিলাম না তার জন্য আমি একটা কথা বলছি, আমরা ভাই এবং তিনি বুঝতে পেরেছিলেন হসপিটালের সাথে যেটা করা হচ্ছে সেটা রীতিমতো অন্যায়, তাই তিনি বলে গেলেন আপনার কিচ্ছু হবে না। দর্শক, এবার প্রবেশ করা যাক নাটকের দ্বিতীয় অংশে অর্থাৎ প্ল্যান বিতে। দর্শক, প্রথমে আমরা দেখে নিব প্ল্যান বি ড্রামার প্রথম ডায়লগটা কি ছিল। আমার বোনের নাক মধ্যে একদম রক্ত বেরোচ্ছে, ভিতরে কোনো রক্ত
নাই। আপনি emergency পাঠান। চলুন দর্শক, এবারে আমরা দেখি প্ল্যান এর কার্যক্রম যখন রাত 12:28 শেষ হয়ে যায়, এর পরে প্রতারকরা কি করছিল। এবং দর্শক, খুব ভালো করে সিসিটিভির সময়ের ফ্রেমটিকে খেয়াল করুন, তাহলে সহজেই বুঝে যাবেন প্রতারণা কাকে বলে। আইসিইউতে ঢোকার প্রধান দরজা বাদ দিয়ে তারা কনসালটেন্টের জন্য সংরক্ষিত অন্য একটি দরজা ব্যবহার করে লুকিয়ে আইসিইউতে প্রবেশ করেন ঠিক 12:35। প্ল্যান বি বাস্তবায়নকারী প্রধান নারী চরিত্রের সাথে মিসেস মেহজাবিন। ভিতরে ঢুকলেন, রোগী দেখলেন এবং নীরবে চলে গেলেন, কিন্তু ডক্টরের সাথে কিছুই বললেন না। এরপরে তাদের অন্যান্য স্বজনরা আইসিইউতে নিয়ম বহির্ভূতভাবে একের পর এক ঢুকতে থাকেন। দর্শক, এরপরে 12:37 প্ল্যান বির প্রধান নারী ক্যারেক্টার রোগী দেখে নীরবে বের হয়ে গেলেন, কিন্তু সিটে বসে থাকা ডাক্তারকে কিছুই বললেন না। এখন বাইরে এসে প্রেসদের সামনে দেখুন কি চমৎকার কান্নার অভিনয় করছে মিসেস মেহজাবিন এবং সেই দুর্বৃত্ত নারী। প্ল্যান বি বাস্তবায়নকারী সেই নারী এখন ছুটে যাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের দিকে তাকে লাঞ্ছিত করার জন্য। ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে প্রবেশ করার সময় দেখা হয়ে যায় জৈনক সেই ভদ্র মহিলার সাথে। ভদ্র মহিলা হয়তো তাকে কোনো কিছু একটা বুঝাবেন বলে সকলে মিলে একসাথে চলে যান কেবিন ব্লকের দিকে। তারপরেও কেবিন ব্লক থেকে ফিরে এসে শুরু করলেন জঘন্যতম সেই নাটকের মঞ্চায়ন। দর্শক, সিসিটিভির ঘড়িতে এখন রাত 12:40। চলুন দেখি প্ল্যান বির মঞ্চায়ন। এবারে প্ল্যান বি। ভিতরে ডক্টর আছে? ভিতরে কোনো ডক্টর নাই। আচ্ছা। চলুন দর্শক, দেখে আসি রাত 12:37 থেকে রাত 12:49 পর্যন্ত আইসিইউতে কি হচ্ছিল এবং সেখানে মেডিকেল অফিসার ছিলেন কিনা। 12:40 আইসিইউতে প্রবেশ করলেন জেনারেল ম্যানেজার, পুলিশ কর্মকর্তা ও সাথী রোগীর জামাতা, এবং মেডিকেল অফিসার সিট থেকে উঠে গিয়ে তাদের অ্যাটেন্ড করছেন। আমি কিছুই বুঝতে যে সিটি স্ক্যান রিপোর্টের ভিত্তিতে রোগীর অপারেশনটি সম্পন্ন করা হয়েছিল, আইসিইউর মেডিকেল অফিসার সেই সিটি স্ক্যান রিপোর্টটি যত্ন করে তার কাছে নিয়ে রাখলেন যাতে সিটি স্ক্যান রিপোর্টটি চুরি না হয়ে যায়।
বলেন তো আমাকে, আমিও কিন্তু আমি অনেক কথা বলছি। আমি সব রাজনীতি আমি মানবো না, তাহলে আমি কথা বলে লাভ নেই, আমাকে চুপ থাকতে দেন। আমার ভালো লাগছে না, আপনারা তো অনেক করলেন ভাই। সবগুলি দেখবো আমি। দর্শক, সিসিটিভি ফুটেজের সময়ের ঘড়িকে নিশ্চয়ই আপনারা মিলিয়ে দেখেছেন, যখন তারা ব্যবস্থাপনা পরিচালকের রুমে রক্ত রক্ত বলে তাকে লাঞ্ছিত করার জন্য পায়তারা করছিল, তখন মেডিকেল অফিসার আইসিইউ ইউনিটের ভিতরেই ছিলেন এবং এর আগে এরা দুই প্রতারকও আইসিইউর ভিতর থেকে নীরবে ঘুরে এসেছে। দর্শক, এখন ঘড়িতে রাত 12টা বেজে 49 মিনিট। দর্শক, এই সময়কালীন পর্যন্তই চলেছিল প্ল্যান বির কার্যক্রম। 20 তারিখ সন্ধ্যের একটু পর থেকে এই প্রতারক চক্র হাসপাতাল কম্পাউন্ডে তাণ্ডব চালিয়ে হাসপাতালে ভর্তিরত অন্যান্য রোগীদের সংখ্যার মধ্যে ফেলে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লাঞ্ছিত করে এবং হাসপাতালের সুনাম নষ্ট করে দেওয়ার পর প্রতারক চক্র দেখুন কি নীরবে নিশ্চিন্তে কেবিনে ঘুমাতে যাচ্ছে। দর্শক, হসপিটাল 27+ প্রতি এত অভিযোগ, এত অনাস্থা থাকার পরেও কেন তারা রোগীটিকে অন্য কোনো ব্র্যান্ড হসপিটালে নিয়ে গেলেন না? কারণ তারাও রোগীটির ভর্তিকালীন সময় থেকেই জানতেন রোগীটির বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। চলুন দর্শক, এবারে দেখি কর্তৃপক্ষ এবং ডাক্তারগণ ভর্তির পর থেকে তাদের সাথে রোগীর ব্যাপারে কি বলেছিলেন। 20 তারিখ রাত 8টায় কথা বলছেন কর্তব্যরত মেডিকেল অফিসার। ওনার অবশ্যই হার্টটা দুর্বল হয়ে গেছে বলে আমি ওষুধ দিয়ে ওনার হার্টটাকে দিলাম, মানে তোমার যতটুকু কন্ট্রাক্ট করা ওটুকু কন্ট্রাক্ট করো, ওষুধ দিয়ে ওনার কন্ট্রাক্ট করা ওনার হার্টটা দুর্বল হচ্ছে। কিন্তু এটা আমি আসলে ওনার ব্রেনে যেটা বলবো, যে ব্রেন ডেটের থেকে যেটা ওনার আমি বলছিলাম যে আমাদের পিউপিলির যেটা একটা কিছু থাকে আপনাদের রিয়াকশন দেখে তুই ওনার একটা ফুল ডাইলেট একটা হচ্ছে মিড ডাইলেট ছিল, নর্মালি ওনার রিয়াক্ট করেছিল, কিন্তু এখন ওনার দুই চোখই হচ্ছে ফুল ডাইলেট। এখন আসলে শ্বাস নিচ্ছে, আমি কিছুক্ষণ পর দেখতে চাই, কিন্তু যখন মানুষের ব্রেন ডেটের দিকে চলে যায়, ব্রেনের কার্যকর ক্ষমতা এখন যদি ব্রেন ডেট হয় নাই, ব্রেন ডেটও না, আমার কথা বুঝুন। রোগীর ব্যাপারে সিংহভাগ মেসেজ নেগেটিভ শোনার পরেই মূলত তখন থেকেই তারা চক্রান্তের সিদ্ধান্ত নেয়। ব্রেন্ডের তখনই হবে যখন সে একটা শ্বাসও নিবে না, কোনো রিফ্লেক্স থাকবে না, স্কিলফুলের রিফ্লেক্স তো এখন বলা যায়। তারপর রাত 10টার কিছুটা পরে তাদের সাথে কথা বলছেন নিউরো মেডিসিনের কনসালটেন্ট। কথা বলার এক পর্যায়ে তারা কনসালটেন্টের সাথে চরম বাজে ব্যবহার করেন এবং বিষয়টি জানানোর জন্য কনসালটেন্ট ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে প্রবেশ করেন। দর্শক, আর এভাবেই তারা 20 তারিখ রাতে ক্রমাগত হাসপাতালের পরিবেশ অশান্ত করে তুলতে থাকে। এর আগে 48 বছর বয়সের মিসেস মিতু আক্তার 18 জানুয়ারি 2025 তারিখে সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাতজনিত কারণে ভর্তির জন্য প্রথমে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে আইসিইউতে কোনো বিছানা খালি না থাকায় কেবলমাত্র মস্তিষ্কের একটি সিটি স্ক্যান সম্পন্ন করে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য শরণাপন্ন হলে সেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা গুরুতর সংকটাপন্ন দেখে তাৎক্ষণিক তারা রোগীটিকে হসপিটাল 27+ ভর্তির জন্য পরামর্শ দেন এবং ওই দিন রাত 11টা বেজে 30 মিনিটে মিসেস মিতু আক্তার হসপিটাল 27+ ভর্তি হন এবং ভর্তির পর রাত 12টা বেজে 27 মিনিটে বিশেষজ্ঞ নিউরোসার্জন মিতু আক্তারকে দেখতে আসেন এবং এরপর রোগীর স্বজনদের সাথে কথা বলেন। মাথার ভিতরে রক্ত জমছে, জ্ঞানের মাত্রা এখন 6-এর অর্ধেক হচ্ছে।
এখন ওনার আর্জেন অপারেশন লাগছে, বুঝতে পারছেন? এদিকে রক্ত জমছে, ওদিকে চোখের মধ্যে আর্জেন অপারেশন না করলে তৈরি করেছেন এখন আপনারা যদি অন টাইম দেন আপনার অপারেশনে অপারেশন অপারেশন করছে আপনার মাথার খুবই কেটে আগে বোন ব্যাংকে যখন এটা মানুষের দিচ্ছে আপনার আমার স্বাভাবিক মানুষ কমে, হ্যাঁ, যখনই দিচ্ছে হাতের নিচে চলে যায় তখন এটা দেখবেন উপরে দিয়ে রক্ত জমছে নিচে ভিতরে নাকি মানে ব্রেনের মানে সাবজুয়াল বলে যাচ্ছে, ব্রেনের বাইরে কিন্তু হাত দিচ্ছে। কারণ মাথার ভিতরে ওই রক্ত জমার কারণে অনেক প্রেশার হয়ে ব্রেনে মানে আর কিছু এখন এটাকে আমরা দুই দিয়ে করা হয় এমনিটা দিনটা আপনার ছেলে হয়ে গেছে আমরা কমটা দিলে রেডিং দিতে সফল না। এখন তো বললাম গেমের মধ্যে আপনার এখন এই অপারেশনটা কি লাস্ট? এটা তো এখনো হয়ে নেই। অনেক বেশি রক্ত করে অপারেশন করতে হয় এরকম। অপারেশন আপনাদের আপনারা যদি মদ দেন তখন আমরা অপারেশনের ব্যবস্থা নিয়ে অজ্ঞান করে অপারেশন করবো। আমি তো অজ্ঞান অলরেডি মানে কমিটি এখানেই করানো হবে রিকভারি আর হবো না। মানে বিষয়টা এরকম যে আপনার এখন বিকল্প কোনো কিছু নাই আপনার কাছে। আপনাকে এখন পাঁচের মরার মধ্যে আপনি যদি করেন সম্ভাবনা আছে, না করলে তো কোনো সম্ভাবনা নেই। অবশ্যই দর্শক, তারা বললেন ওটির সিদ্ধান্ত সকালে জানাবেন। অপারেশনের পূর্বে কথা বলেছিলেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক। কোথায় বাড়ি আপনাদের? আমার হচ্ছে আচ্ছা আচ্ছা, তো দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আপনারা আমার কাছেও চেষ্টা করে এবং প্রপার সঠিক নিয়ম চেষ্টা করতে হবে। যদি আপনার কোনো ইরোল বা আপনার ডিসেন্সেশন সার্জরিজনিত ব্যাপারে যদি আপনাদের কারো মধ্যে মানে বোধগম্যতায় আসে বা ভীষণে আসে, দেন লেট মি নো। ঠিক আছে, বুঝি নাকি আপনারা শুনেননি কথাটা। আমরা তো করতে আমাদেরকে আপনারা ব্রেভও দেন, অপবাদ না দিয়ে ব্রেভও দেন। আমি আপনার পেশেন্টটাকে রিভিউ করতে পারতাম। আমরা তো এমন হাত পা গুটিয়ে বসে আছি, ছাত্র বসে আছে সেই 3 ঘন্টা থেকে। আপনার পেশেন্টের কাজ চলমান আছে, ভাইটাল ফ্লাকচুয়েট করে কিনা সেটাও দেখতে পারে। রং রাইট স্যার, আমাদের তরফ থেকে 1 মিনিট সময়। আপনারা যদি কোনো কথা বলেন বুঝে বলবেন, নিশ্চয়ই আমরা বলবো, বুঝিয়ে বলবো। সেটা আপনি চেক করবেন, আপনি ব্লেম দিতে এখনই কথা বলা শুরু করতে নিরোধ একজন বসে আছে রাতের বেলা আপনার পেশেন্টের অপারেশনের জন্য। পেশেন্ট আমরা কোন সময় ইউজ করলাম স্যার, কয়টায় কথা বলেছে বলেন? ভাই আমাদেরকে বলেছে যে এটা আমার মেডিকেল অফিসার আপনার এডমিশনের সময় তো তার মতো করে বলতে পারতো যে কালকে করা লোক চলবে, সেটা বলতে একবারও। আমরা যখন বলছি আর্জেন্ট, তখন এই আর্জেন্সি নিয়ে ব্লেম করে কথা বলে। আমরা তো 80% টাকা দিতে হয় নিয়ম এটা, হ্যাঁ, টাকা তো নতুন কিন্তু টাকা কিন্তু এখন নেই। তখন আপনারা তো দিলে করছেন সার্জারি পেমেন্ট আপনার পুরোপুরি ক্লিয়ার না করলে কোনো হসপিটালকে আপনাকে অ্যালাউ করবে? আমরা কি সেটাও করেছি বলেন? আমরা শুধু চাচ্ছি একটা মানুষের লাইফ সার্ভিসের ক্ষেত্রে ভূমিকা রাখছিল। আমারও সেটাই আমরা ভুলে দিতে না, কিন্তু আমাদের যদি লেন্ডের কথা বলতে থাকে প্লিজ আপনার কাছে অন্য জায়গায় নিয়ে যান। আমি যখন আপনাদের ক্ষেত্রে আমরা যখন শতভাগ আন্তরিক, তখন আমরা এটা শুনতে আমাদের নিশ্চয় খারাপ না। আমাদের ভাই আমাদেরকে অলরেডি নিশ্চয় বলবেন যে এটা অনেক রিস্কি, যে কোনো কিছু হতে পারে। আমি বলে দিলাম আমাদেরকে উনিও আপনার বলছেন 20% সম্ভাবনা বা অপারেশন করার পরে 80% হয়ে যাবে। বলার পরে কিন্তু আমরা আর কি বলেছি জানি না, এমন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনার? মানে এই জিনিসটা আপনারা প্রথম থেকেই সবাই ক্লিয়ারই করেছে যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে, এটাতে সুস্থ হয়ে যাবে। আমাদের অপারেশনের পরেও লাইফ সাপোর্টে রাখতে হতে পারে।
সচেতনতার জায়গা থেকে আপনাদেরকে কথা বলা হলো, কারণ প্যাকেট নিয়ে তো প্যাকেট তো এখন অজ্ঞান, কিন্তু আপনারা তো ফাইট করছেন, আপনাদের ক্লিয়ার মেসেজ গুলো শো করা আমাদের দায়িত্ব, তাহলে আপনাদের সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে প্রত্যেকটি স্টেপ আপনাদের সুবিধা হবে। আমরা 100% কোঅপারেটিভ, আমরা যখন কথা বলতে চাইবেন তখন কথা বলবো, আমরা আপনাদের জন্য নিবেদিত থাকবো। সবসময় বলি হসপিটালে তার স্বস্তির জায়গা, আমরা যখন পেশেন্ট একটা খুব সিরিয়াস মোমেন্ট হসপিটালে নিয়ে আসি তখন আমরা এইটাই ভাবি, কিন্তু যখন হসপিটাল ডাক্তার তাদের সাথে মানুষ সবাই এক ধরনের না, আমরা সবকিছু বুঝিয়ে বললাম, আপনারা আমার কাজ করে সর্বোচ্চ চেষ্টা প্রপার ওয়েতে করা ইনশাআল্লাহ। বাকি হাত নজরের মালিক আল্লাহ তাআলা। এখন এই আমরা তারপরেও আপনি সেকেন্ডারি অপিনিয়ন নিয়ে শুধু স্যালারি নিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা তো আপনাকে সব দিকে সাপোর্ট দিলাম, ইকোনমিক্যাল সাপোর্ট দিলাম, লেট নাইটে তো ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা কিন্তু আপনাদের কোনো জোর জবরদস্তি নাই, আপনারা চাইলে করাবেন, না চাইলে কিন্তু আরো ভালো আমরা কিন্তু মোটে মানে হাসপাতালে কথা বলি, আমরা জানি তো হাসপাতালে গেলে সবার মধ্যে ভুল করতে হবে। হ্যাঁ, মানুষ অনেকে আছে খারাপ করে, তার জন্য করে, এটা সবাই একরকম না। আমি যখন অ্যাটেন্ড করে কথা বলছি আপনাদের জন্য, এখন বোঝা উচিত যে আমরা আন্তর্জাতিক জায়গা থেকে কতটুকু রাতের বেলায় অন রিকোয়েস্ট টাইম পাঠিয়ে নিয়ে এসে আপনাদের জন্য নট অনলি বিজনেস। আপনি আমাদের টাকা দিবেন কিনা আমি জানি না, তাহলে আমাকে ব্লেম করে কেন কথা বলবেন? একটা আমাদের লাইফ তো, একটা আমাদের লাইফ তো, সবার উপরে জীবন। ঠিক আছে, ঠিক আছে, একটা কথা তো বুঝে বলতে হবে স্যার, না বুঝে বললে হবে? আমরা মাইক্রো সেকেন্ডে এখানে ডিলে করতে দিলাম, আমরা তো হাসপাতাল তো একজন মুখের উপর কথা বলে দিতে পারে না, আমি বলি। আর আপনাদের ভাই একটা জিনিস কমাতে হবে, আমরা কিন্তু আপনাদের জন্য আমাদের আপনার সহযোগিতা আমার লাগবে, আমি তো নিশ্চয়ই সহযোগিতা করবো। আমি ছোট ভাইরা আপনাকে কি করবো? সারা রাত ঝামেলাপূর্ণ একটি নির্ঘুম রাত কাটানোর পর ব্যবস্থাপনা পরিচালক 21 তারিখ সকাল 9টায় হাসপাতাল ত্যাগ করেন। প্রিয় দর্শক, তারপরে 21 তারিখ সকাল 10:04 কর্তব্যরত চিকিৎসক মিসেস মিতু আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। রোগীটিকে মৃত বলে ঘোষণা করার পরেও সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মৃতদেহ হাসপাতালের বেডে ফেলে রেখে প্রতারণা করে চাঁদা আদায়ের নামে প্রতারক চক্র কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে টাকা হাতিয়ে নিয়ে গেলেন, চলুন দর্শক দেখি সেই ভিডিও ফুটেজগুলি। 21 তারিখ বেলা 12:30 ব্যবস্থাপনা পরিচালকের মোবাইল ফোনে ফোন করেছিলেন জনক রোগীর স্বজন এবং বলেছিলেন তারা তার সাথে সাক্ষাতে কথা বলতে চান, এবং একই সাথে এটাও বলেছিলেন তিনি যেন হাসপাতালে আসার পরে ভেতরে না ঢুকেন, যেন বাইরে অপেক্ষা করেন, অন্যথায় ঝামেলা হতে পারে। এরপরে 1:05 ব্যবস্থাপনা পরিচালকের গাড়ি হাসপাতালের বেসমেন্টে প্রবেশ করার পর দুইজন দুর্বৃত্ত ব্যবস্থাপনা পরিচালকের গাড়ির ভিতর উঠে বসেন এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। তারপর এক পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, চলুন আমরা অফিসে গিয়ে বসি, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধানই সম্ভব। তারপরে এক পর্যায়ে সকলে মিলে হাসপাতালের ভেতরে আসেন এবং ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে চলে যান। এই রাতের বেলা নিউজ সার্জনরা কাজ করতে চায় না, নিউজ সার্জন তাদের সকাল নিউজ থাকে, লেটের রুটি করতে চায় না। ডাক্তার এখানে ঢুকেছে 11:30, 4টা পর্যন্ত ডাক্তার বসে থাকার পরে 4:30 তারা কনফারেন্সে কাগজটা ইন্টারেস্টেড দৃশ্য দেখতে সময় মেনশন করা আছে। তারপরে 5 মিনিটের মধ্যে দুইটা উঠতেন, তো কেন দরকার ছিল আমার এটা? তো আমি ডাক্তার আছো, হ্যাঁ কিছু টাকা ভালো নাকি পেশেন্টের আপনার অভিযোগ থানা থেকে অভিযোগ করতেন? হ্যাঁ অভিযোগ করতেন না? এই অভিযোগটা কি আপনার হাইতে রাখতেন না উঠাই নিবেন? মানে আমাকে একদম শেষ করছে। এখন ওনারা একটা টাকা ডিমান্ড করছে, তো আমরা ভাবছি যে আপনারা বলতে পারেন আমার পক্ষে এই লোকটা করে জুলুম করা। ভাই আমি এটার জন্যই ভাই, আমি কিন্তু মানে ওনার আত্মীয়, ওনার সাথে আমি এখানে আসছি, আমি কিন্তু আমি একটু বলা শেষ করতে দেন ভাই। না না না, এখন মনে করেন যে আমি তো বিপদে পড়ে যাচ্ছি।
তার জন্য এরা এত নাটক করছে, এটা আমি বলতে চাইছি। আমাকে জুলুম করেন না ভাই, আপনার যদি কমেন্ট থাকে তাহলে আমি এখন আমার কথাটাতে আমার আমার সাথে আপনার কোন একটা কথা শেষ, আমি কোনো এখানকার নামাজে ঢুকতেও দিচ্ছি না, কোন কাউকে ঢুকতে দিচ্ছি না। আমি আপনাকে এবং ফোনেও বলছি যে আপনি উপরে উঠেন না, আমি নিচে আসতেছি, তাও বলছি না, আমি তো বলতে উপরে আসতেছি। হ্যাঁ, আমি তো অন্যায় করি না না না, আপনি তো অন্যায় করেন না। এখন বিষয়টা ভাই হিসেবে আমি আপনাকে একটা দাবি করতেছি, আপনি মনে করেন এই জিনিসটা ভাই হিসেবে আমি যতটুকু নিয়ে আসছি, ভাই হিসেবে আমার কথাটা একটু আপনি একটু রাখেন প্লিজ। ভাই হিসেবে আমি কালকে আমার সাথে একা দেখা করেন, আমি নদী করা যাবে, আমি কথা দিলাম বললাম যে সারা রাত আমার প্রতি নিষ্ঠুর অন্যায় করা হয়েছে। আপনি নিজেও বললেন অন্যায় বলেন, না না আপনি বলেন আমার প্রতি অন্যায় হয়েছে। আপনার পক্ষ থেকে আমি তাদেরকে এখানে কেমন করতে দিচ্ছি না, তারা বলতেছে আপনারা বললেন করো, সমস্যা নাই, আমি ওনাকে বলি আচ্ছা আপনি বললেন আমাকে জুলুম করা হয়নি, আমি সব দেখাচ্ছি না, এই জুলুমটা এখন নিজেকে ছোট করে এটা শেষ করে এখন আমাকে ওটা চান্দা দিতে হবে। না না না, কারণ এই জন্য আমি তাদেরকে ঢুকতে দিই আমি 2,500 টাকা নিলাম, তাদেরকে ঢুকতে দিই আমি 6,000 টাকা আমাকে মানসিক আপনি আমাকে এখানে কাশন করে আমি এত বৈষম্য এটা নির্যাতনের শিকার হবো। আপনি তো নিজের মুখে ভাই বললেন আমি আপনার কথা শুনে আপনার কথা বলার কোনো সুযোগ নেই। কথা বলতে আপনাদের বাকরুদ্ধ, ঠিক আছে, আর কোনো কথা বলা নেই, জাস্ট ওদের জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি না। দুলা ভাই আপনি তো তাদের স্বজন বললেন, আমার তো অন্যায়টা করা হয়নি ভাই, আমি অনলাইন আল্লাহ বিচার করবেন। বাকরুদ্ধ, আমরা বাকরুদ্ধ হচ্ছেন, তাহলে সিচুয়েশনটা আমাদের এই জন্য সিচুয়েশন যেটা হোক আমি ঠিক করতে পারবো, আমি কোনো অন্যায় করি নাই। আপনি আমাকে 7 দিতে আপনি সবাই যাওয়া লাগবো, এই যে বাস্তবতা। হ্যাঁ আমার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, আমার ক্ষমতা আমি করতে আমি যাবো, আপনি কোন সাথে যাবেন বলেন? আপনি তো পুরো আমার ছেলেটার সাথে না ভাইটা আমি বলতেছি ভাই কথা আমার কথা একই, মানে কথা রক্ষা করেন। এখন ওনারা যদি মামলা করে দেয়, আমি তো শুরু থেকেই বলতেছি আপনার ভায়োলেন্স করেন না কিনা, আপনার দুটো অভিযোগ থাকে, বিচারিক আদালতে যান, আদালত বিচার করবে। সেটা এখানে ভায়োলেন্স করতে বিচারটা কে করবে? দেখেন আমার রুমের অবস্থাটা দেখেন তো, আমি আমাকে করে কি করতে এটা এই বিচারটা আপনারা করে যান। আপনি এটা বিচার যা করার বিচার হয়ে গেছে ভাই, অনেক মানে থাপ্পড় তারপর অনেক না যাই হোক আমার ইয়াতে আমি আপনি আমাকে দিচ্ছেন, আপনার দিচ্ছেন না ভাই, ঠিক আপনি আমাকে দিচ্ছেন, মুগ্ধ হয়েছেন, কিন্তু আপনি আপনি আবেদে আপনি তারা করে নেন, জীবের তারা করে নাই, যে আমাকে জুলুমটা করা করলো আমার ছেলেটার জন্য আমার এটা কষ্ট হয়েছে ভাই, প্লিজ শুনতে যায় কিন্তু কি শব্দ বাজারে মাথায় ঘুরে আচ্ছা ভাই প্লিজ ইন্টারন্যাশনাল সবগুলো দেখে নিয়ে আসেন, আজকের মতো বলে দেবো। এখন আমার সাথে যাবে ওরা করছে বুঝতে। আপনি আরেকটা জিনিস এখানে একটু উল্লেখ করবেন, আপনি যখন অভিযোগ করছেন এটাকে প্রত্যাহার করে নেবেন, এইটা একটু রেখেছি না করতে হবে, আপনি অভিযোগ করছেন না না ওইটা ওটা অন্য সেকশন। আমার সবাই যে ভায়োলেন্স করছে আমি ভুলে যেতে চাই, আমাকে ভুলে যেতে চাই। না, এটা যদি আপনি কি বললেন যে আমাদের মামলা আপনার পাশাতে ওই কথাটা বললেন না, ধরা দিলে ধরাতে হবে। আমাদের তো সময় নাই, আমাদের তো আসলে সময় নাই ভাই, আমি চাচ্ছি না, আমি আমাকে টেনশন করে রাখতে পারেন। আপনাকে বললি আমাকে আমি তখনই এটা আমি তখনই এটা এখনই করে দিতাম, আমি তার মধ্যে আমি বিশ্বাস করি না। সেই পর্যন্ত আপনি আমাকে ভুল বুঝলেন না, আমি খালি বলছি আমার নৈতিক পরাজয় হবে, আমি তো অন্যায় করি না, তাহলে আমি কেন এখানে চান্দা দিব? এই কারণে আমি বলছি রবীন্দ্র আমাকে বলে গেছে তো যারা নিবে 20 লক্ষ টাকা চাইছিল, না 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 মানুষের নিয়ে যায় দিতেছেন চান্দা, আপনাদের গুণা হবে তো। ভাই ভাই হিসাবে বলি, আপনি আমাকে ভাই কোনো ধরনের মনে কষ্ট রাখেন ভাই, প্লিজ একে আপনি আমাকে মানে আমাদের জীবনের চরম সীমায় নিয়ে বসেছে এই যুগের লোক আপনারা সব। আমি এটা একবারে অকুপটে বলতে পারবো এখন। এবারে পরিচিত হই নাটকের প্রধান চরিত্রগুলোর সাথে। ইনি হচ্ছেন টিকটক সেলিব্রিটি মেহজাবিন আশা এবং সাথে পেশেন্ট মিতু আক্তারের মেয়ে জামাতা, এবং সে আরটিভিতে মার্কেটিং ডিপার্টমেন্টে খণ্ডকালীন সময়ের জন্য চাকরিরত আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছে। ইনি হচ্ছেন পেশেন্ট মিতুর ছোট বোন এবং প্ল্যান বি বাস্তবায়নকারীর অন্যতম ক্যারেক্টার। এরা দুজন প্রধান মাস্টারমাইন্ড। এই ছেলের ভূমিকা ছিল সব থেকে মারমুখী,
এর নাম আশরাফুল বাশার অর্ণব, যে কিনা ব্যবস্থাপনা পরিচালককে সকলের সামনে খুনের হুমকি প্রদান করেন। এরা হলো অন্তরালের মাস্টারমাইন্ড। প্রিয় দর্শক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই প্রতারক চক্র হাসপাতালের বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়িয়েছিল এবং যে অভিযোগগুলো দিচ্ছিল, নিশ্চয়ই আমরা এর উত্তরগুলো আপনাদেরকে জানাতে পেরেছি। এই ভিডিও ফুটেজগুলো ছাড়াও আরও অনেক ভিডিও ফুটেজ এবং অন্যান্য ডকুমেন্টস হাসপাতাল কর্তৃপক্ষের হাতে রয়েছে এবং যার ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে এই প্রতারকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। সম্মানিত দর্শক, আমাদের এই প্রতিবেদনটি বানানোর মাধ্যমে আমরা কেবল সত্য আর মিথ্যাগুলোকে আলাদা করতে চাইনি। এর মাধ্যমে আমরা এর সাথে জড়িত সকল মহলকে সচেতন করতে চেয়েছি। স্বাস্থ্যসেবা গ্রহণকারী, স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং অনলাইন ও জাতীয় গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম সহ সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া উচিত। অন্যথায় আমাদের দেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ ক্রমাগত কমতে থাকবে এবং ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে স্বাস্থ্যসেবা খাত প্রসারিত না হলে একসময় আমরা সবাই মিলে একসাথে বিপদে পড়ব। আল্লাহ হাফেজ।